আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার 9,38,000 কোটি টাকা। উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে থাকছে বরাদ্দ। ইসলামী ব্যাংকে অযোগ্য ও বিতর্কিত লোকজন বসানোর অভিযোগ বিরোধী দলের, পর্দার আড়ালে থেকে গ্রাহক সেজে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা। এবার কুড়িগ্রাম জামালপুরে পুশিনের চেষ্টা, সীমান্তে 60,000 বিজিবি। চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার পূরণ করছে পশ্চিমবঙ্গ সরকার। আলোচনায় সমাধান চায় ঢাকা। জনপদের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরুতেই বাজেটের খবর। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা। বিদেশে কর্মসংস্থান বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে থাকছে বরাদ্দ। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5 আর মূল্যস্ফীতিকে 7.5% আটকে রাখার প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। চিত্রে শপথ করিতেছি যে দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় এসে চলতি মেয়াদের প্রথম বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা, যা গেল বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। জিডিপির আকার ধরা হয়েছে 68,31,633 কোটি টাকা, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5%। তবে জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি ধরা হচ্ছে 7.5%। এবারও আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট। 2,43,000 কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে 48% আর বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে 52% অর্থ। 6,95,000 কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। রেভিনিউ কালেকশনের যে গতি বা রেভিনিউ কালেকশনের যে পরিমাণ, সেই পরিমাণটা আমার মনে হয় যে প্রতি বছরই কিছু না কিছু বৃদ্ধি পায়। কিন্তু এটার অর্থ এই নয় যে 2 লাখ কোটির জায়গায় 6 লাখ কোটি হয়ে যাবে। এটা মনে হয় চিন্তা করাটা একটু বেশি কাল্পনিক হবে। ঋণ ও আমানতে 4 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফ করবে সরকার, যা আগে ছিল 3 লাখ টাকা। এছাড়া 2028 সাল পর্যন্ত মেট্রো রেলে ভ্যাট অব্যাহতি থাকবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাজেটে থাকছে সুখবর। নতুন পে স্কেলের প্রথম ধাপ বাস্তবায়নে থাকছে বরাদ্দ। এই সরকার যেহেতু একটা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এগুলোকে অগ্রাধিকার দেবেন বলেছেন। কোন জায়গায় আমি এই সীমিত সম্পদকে ব্যবহার করব। আবার এই যে আমাদের 12-13% জিডিপির সমপরিমাণ, তার মধ্যে তো 3-4% হলো আমাদের ঋণ। সুতরাং সেখানেও ঋণ যাতে আবার বেশি না বাড়ে। বিদেশে কর্মসংস্থান বাড়াতে বাংলা ও ইংরেজির পর তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। ভাষা শিখতে সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ নিতে পারবেন শিক্ষার্থীরা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখছে সরকার। বেকারত্ব দূরীকরণে স্টার্টআপ তহবিলে থাকছে 400 কোটি টাকা বরাদ্দ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজার ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। এ সময় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে আবর্জনা মুক্ত করতে কাজ চলছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। উচ্চ বেকারত্ব আর মূল্যস্ফীতির চাপে চিড়ে চ্যাপ্টা নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এ অবস্থায় নানা প্রত্যাশা নিয়ে আসছে 2026-27 অর্থ বছরের বাজেট। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট অধিবেশনের তৃতীয় দিন নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও বেকারত্ব দূর করতে সরকারের পরিকল্পনা জানতে চান সংসদ সদস্যরা। নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও স্টার্টআপ, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা। আমির খসরু মাহমুদ চৌধুরী।
জবাবে অর্থমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী ও ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। এজন্য বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। বেকারত্ব দূর করতে স্টার্টআপ তহবিলেও বরাদ্দ রাখা হচ্ছে 400 কোটি টাকা। এছাড়া বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ মওকুফের আওতায় এসেছেন 13 লাখ কৃষকও। আগামী 26-27 অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট 400 কোটি টাকা। এ সময় পুঁজিবাজার সংস্কার প্রসঙ্গেও সরকারের ভাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী। বাংলাদেশ এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট অত্যন্ত খারাপ অবস্থায় আছে। ক্যাপিটাল মার্কেটকে প্রমোট করার জন্য এবং এটাকে এর মাধ্যমে দেশের অর্থনীতিকে গতি সঞ্চার করার জন্য যত প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সব সংস্কার করা হবে ইনশাআল্লাহ। অধিবেশনে তথ্য প্রযুক্তি খাতকে গতিশীল করতে সরকারের পরিকল্পনা তুলে ধরে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জানান, 17 বছরের আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। লাস্ট 17 ইয়ার্স এত ইরেগুলারিটি রয়ে গেছে আইসিটি সেক্টরে, আমরা এসব পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। আমরা চেষ্টা করছি গত 17 বছরের এই আবর্জনা থেকে বেরিয়ে আসতে। আসছে বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান ফকির মাহবুব আনাম। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। 2266 কোটি 41 লাখ টাকার 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। তবে একনেকের প্রস্তাব সূচিতে থাকলেও অনুমোদন দেওয়া হয়নি আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সরকারের চতুর্থ একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প উত্থাপন করা হয়। এ সময় আনোয়ারা, বাঁশখালী, চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ সহ অনুমোদন পায় 8টি প্রকল্প। নতুন ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে অযোগ্য ব্যক্তিকে বসানোর অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা বলেছেন, লুটপাট করতে ব্যাংকটিতে বিতর্কিত লোকজনকে বসিয়েছে সরকার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বৈধ গ্রাহকদেরই ব্যাংকটির মালিকানা দেওয়া হবে। পর্দার আড়ালে গ্রাহক সেজে বিশৃঙ্খলার চেষ্টা সহ্য করা হবে না। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফ্যাসিস্ট সরকার। কিছু লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সে টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে। জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপর হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে, মাননীয় স্পিকার, আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। 5ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, তবে ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মার মতো তিস্তা ব্যারেজও নির্মাণ করবে সরকার। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ করে বিএনপি সরকার।
এমন প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকার, তবে দলীয় পরিচয় ছাড়া ভোটে লড়তে বাধা নেই। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটা যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক। ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তিনি নির্বাচন করতে পারেন। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদুর রহমান আরও জানান, ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মা ব্যারাজের মতো তিস্তা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। আমাদের এখানে বৃষ্টি হয়, ভারত তখন তাদের যে গজলডোবা ব্যারাজ আছে সেই ব্যারাজের পানি সব ছেড়ে দেয়, প্রচুর পানি আমাদের এখানে তো চলে আসে। এই পানিটাকে সংরক্ষণ করে আমরা কিভাবে সেচের কাজে শুষ্ক মৌসুমে যতটা সম্ভব ব্যবহার করা যায়, ওয়াটার রিটেনশন, এটা খানিকটা পদ্মা যে ব্যারাজ হচ্ছে তার মতো আরেকটা ব্যারাজ তৈরি করা হবে, এই আলাপটা হচ্ছে, এটা ফিজিবিলিটি দেখা হচ্ছে। উপদেষ্টা আরও জানান, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 শয্যায় উন্নীত করবে সরকার। আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। একের পর এক পুশিন চেষ্টায় বাড়ছে উদ্বেগ। 26 জেলার সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী। সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। ভারত হইতে পুশিন বা অবৈধ অনুপ্রবেশ হতে পারে, কেউ সীমান্ত অতিক্রম করিবেন না। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে বেড়েছে ভারতীয় পুশিন চেষ্টা, যা রুখতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তৎপর বিজিবি। এর মধ্যে 26 জেলার বিভিন্ন সীমান্তে মোট 60,000 বিজিবি মোতায়েন করেছে সরকার। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন ও রাত 24 ঘন্টা অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা। যোগ দিয়েছেন গ্রামবাসী ও আনসার সদস্যরাও। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে, যাতে ভারতের বিএসএফ পুশিং না করতে পারে বাংলাদেশে। বাংলাদেশের বিজিবি 24 ঘন্টা এক কথায় বর্ডারে পড়ে আছে, পুশিং করতে দেখি, তাহলে বিজিবির সাথে আমরাও আছি। দিনে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরা এবং রাতে নাইট ভিশন ক্যামেরা দিয়ে সীমান্তে কঠোর নজরদারি রাখছে বিজিবি। ভারতীয় নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, পুশিং যাতে হতে না পারে, সেভাবে আমরা তৎপরতা বৃদ্ধি রেখেছি। পুশিং তথা সীমান্তে যে কোনো সমস্যা যদি আমাদের সামনে চলে আসে, তো সেটা আমরা অবশ্যই মোকাবিলা করব। কূটনৈতিক চ্যানেলে কোনো লোক না পাঠালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য থেকে 4,800 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ দাবি নাকচ করে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বিজিবির উপপরিচালক কর্নেল আবু হাসনাত মোহাম্মদ মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে বাংলাদেশে কাউকে পুশিং করা হয়নি। ভারতের পুশিং সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। সমস্যার সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। মঙ্গলবার জামালপুর ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় 8টি স্থানে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায় সহ পুরো মামলার নথি এখন উচ্চ আদালতে। বিকেলে 69 পৃষ্ঠার রায়ের কপি, 3 পৃষ্ঠার ডেথ রেফারেন্স সহ 72 পৃষ্ঠার নথি লাল কাপড়ে মুড়িয়ে উচ্চ আদালতের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়েছে। গত রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর শালিকিন আসামি সোহেল রানা ও স্বপ্না দম্পতিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে 5 লাখ টাকা ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আসামিদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে বুঝিয়ে দিতে বলা হয়। নথিটি বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদান প্রদান শাখায় গৃহীত হয়েছে। এখান থেকে এটি এই সংশ্লিষ্ট শাখায় যাবে। আশা করছি আগামী পরবর্তী 2 কর্মদিবসের মধ্যে হয়তো পেপার বুকের কাজটি সম্পন্ন হবে
এবং পেপার বুকের কাজটি সম্পন্ন হওয়ার পরে আগামী রবিবার থেকে যে নতুন বেঞ্চ হবে সেই বেঞ্চের প্রথম শুরুর দিকেই হয়তো আমরা এই মামলাটি শুনানির জন্য তালিকায় আনতে পারবো। নেত্রকোনার সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক তরুণ নিখোঁজ হয়েছে। দুর্গাপুরের শিবগঞ্জ ঘাট এলাকায় বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে আশিক। দুপুরে নদীতে গোসলে নেমে স্রোতে হারিয়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তার সন্ধানে উদ্ধার কাজ শুরু করেন। দেশের সমুদ্র গবেষণা, আবহাওয়া পূর্বাভাস ও ব্লু ইকোনমি উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। এই কেন্দ্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের 11টি আর্থ অবজারভেশন স্যাটেলাইট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা যাবে। দেশের সমুদ্র গবেষণা, আবহাওয়া পূর্বাভাস ও ব্লু ইকোনমি উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। 2020 সালে চীনের সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ধারাবাহিকতায় স্থাপিত হলো দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। 2025 সালের মার্চে শুরু হওয়া অবকাঠামোগত কাজের প্রায় 16 মাস পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো কেন্দ্রটি। মঙ্গলবার সকালে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে গ্রাউন্ড স্টেশনটির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি প্রতিনিধি, চীনা দূতাবাস ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে উদ্দেশ্যে এটা স্থাপিত হয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ সাকসেসফুল করবো। এই জন্য যদি নির্বিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হয় ইনশাল্লাহ সেটা যে কোনোভাবে করা হবে। চলমান সময় যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো কাটিয়ে কিভাবে এটাকে নির্বিচ্ছিন্ন সার্ভিস প্রোভাইড করা যায় বা এটাকে কিভাবে ফাংশনাল রাখা যায় এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই গ্রাউন্ড স্টেশন চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের বিভিন্ন আবহাওয়া ও সমুদ্র পর্যবেক্ষণকারী স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত। সংগৃহীত তথ্য ব্যবহার করে মাছের অবস্থান শনাক্তকরণ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, উপকূলীয় সতর্কতা জোরদার ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি 11টি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত রয়েছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জাতীয় ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে। পাশাপাশি লাভবান হবেন শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে এই কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকেরা সমুদ্র ও মৎস্য সম্পদ সংক্রান্ত রিয়েল টাইম তথ্য ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি ডেটা বিশ্লেষণ ও গবেষণায় হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার নতুন ক্ষেত্র তৈরি হবে। ফলক উন্মোচনের পর অতিথিরা গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রকল্পটির সম্ভাবনা, সমুদ্র গবেষণায় স্যাটেলাইট তথ্যের ব্যবহার এবং দেশের ব্লু ইকোনমি উন্নয়নে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে চীনা প্রতিনিধি দল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়। সম্পূর্ণ বেসামরিক প্রযুক্তি ও নিজস্ব ডাউনলিংক সুবিধা সম্পন্ন এই কেন্দ্রটি বিজ্ঞান কূটনীতি ও আবহাওয়া অভিযোজনে দেশের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন করবে, এমনটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহিন আবির, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আকার 9,38,000 কোটি টাকা। উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে থাকছে বরাদ্দ। ইসলামী ব্যাংকে অযোগ্য ও বিতর্কিত লোকজন বসানোর অভিযোগ বিরোধী দলের। পর্দার আড়ালে থেকে গ্রাহক সেজে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।